আজকের টপিক হলো পিসিআর। পিসিআরের ফুল ফর্ম কি? পলিমারেজ চেন রিঅ্যাকশন। তো পিসিআর কথাটা বললে প্রথমে আমাদের মাথায় কি আসবে, মানে বেসিক আইডিয়া বা বেসিক নলেজ কি পিসিআর? পিসিআর জিনিসটা কি? তো বেসিক যেটা হলো, পিসিআর হলো নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন। নিউক্লিক অ্যাসিডের অ্যাম্প্লিফিকেশন। এবার অ্যাম্প্লিফিকেশন কথার অর্থটা কি? মানে কপিজ তৈরি হওয়া। অ্যাম্প্লিফিকেশন মানে কপিজ তৈরি হওয়া। একটা নিউক্লিক অ্যাসিড থেকে বিলিয়ন্স অফ কপিজ তৈরি হওয়া, তার মানেটা হলো অ্যাম্প্লিফিকেশন। পিসিআর পদ্ধতিতে কি হয়, একটা নিউক্লিক অ্যাসিড থেকে তার মিলিয়ন্স অফ কপিজ তৈরি করা হয় পিসিআর পদ্ধতিতে। তো এই পিসিআর যে পলিমারেজ চেন রিঅ্যাকশন, এই পুরো কথাটার একটা মিনিং রয়েছে আলাদা আলাদাভাবে। পলিমারেজ কোথার থেকে এসছে? এই পিসিআর পদ্ধতিতে ডিএনএ পলিমারেজ নামক একটা এনজাইম ইউজ হয়, সেখান থেকে পলিমারেজ কথাটা এসছে। চেন রিঅ্যাকশন বলতে আমরা কি বুঝব? চেন রিঅ্যাকশন বলতে হলো পিসিআর পদ্ধতিতে যে নিউক্লিক অ্যাসিডের অ্যাম্প্লিফিকেশনটা হচ্ছে, যে কপিজ তৈরি হচ্ছে, সেটা পরপর মাল্টিপল টাইমস অফ কপিজ তৈরি করে চেনের মতন পরস্পরের সাথে একটা বন্ড তৈরি করছে। পরপর সেটা একটা বন্ড তৈরি করে চেন আকৃতির সৃষ্টি করছে। তাই আমরা তাকে কি বলবো? চেন রিঅ্যাকশন। পুরো কথাটার মানে বোঝা গেল? তো পিসিআর কথাটার যদি আমরা বলি যে এটা ডিসক্রাইব করো, তো কী হবে? ইটস এ ডিএনএ রেপ্লিকেশন প্রসেস বাই হুইচ এ ডিএনএ মেক মিলিয়ন্স অফ কপিজ অফ দ্য টার্গেট ডিএনএ। একটা টার্গেট ডিএনএ থেকে মিলিয়ন্স অফ তার কপিজ তৈরি করা হচ্ছে, সেটাকে আমরা পিসিআর বলি। এটা একটা মলিকিউলার ফটোকপি প্রসেস। বোঝা গেল? প্রসেসে আমরা শুধু ডিএনএর কপিজ তৈরি করতে পারি না, এখানে আমরা আরএনএরও কপিজ তৈরি করতে পারি মাল্টিপল। যেমন আমরা একটা ধরো কোনো একটা তোমার কাছে অরিজিনাল কপি রয়েছে, তোমার বার্থ সার্টিফিকেট, সেখান থেকে তুমি তার অনেক জেরক্স কপিজ তৈরি করতে পারবে, মাল্টিপলস জেরক্স কপিজ। সেরকম একটা নির্দিষ্ট ডিএনএ বা আরএনএ থেকে তুমি তার মাল্টিপলস টাইমস কপি বের করতে পারবে। যেহেতু এটা যেহেতু এটা একটা কপি তৈরি করা হচ্ছে, তো তাই জন্য এটাকে মলিকিউলার ফটোকপি বলা হচ্ছে। আমরা নিশ্চয়ই দেখেছি সিআইডিতে যে ফরেন্সিক যে সমস্ত কাজকর্ম হয়, সেখানে আমরা এভিডেন্স হিসাবে ডিএনএ কালেক্ট করি। তো ধরো কোনো একটা জায়গার থেকে ডিএনএ পাওয়া গেল, বাট তার পরিমাণ খুবই অল্প। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা পিসিআর পদ্ধতির সাহায্যে ডিএনএর মাল্টিপল কপিজ তৈরি করব। মাল্টিপল কপিজ তৈরি করে আমরা ডিএনএটাকে ইউজ করতে পারি। এবার জানবো কি আমরা পিসিআরের হিস্ট্রি। পিসিআর কে ইনভেন্টেড করে? পিসিআর ইনভেন্ট করেছিল ক্যারি মুলিস 1983-তে। তার জন্য তিনি 1993-তে নোবেল পেয়েছিলেন। এইবার আমরা জানবো যে আমি প্রথমেই বলেছি যে পিসিআর হলো একটা চেন রিঅ্যাকশন, মানে পরপর চেনের মতন ওর প্রসেসটা চলতেই থাকে। ইটস লাইক আ সাইকেল বলা যায়। তো ওর যে ফর্মুলা রয়েছে, নাম্বার অফ কপিজ 2n, আর এনকে এখানে আমরা কি দিয়ে প্রকাশ করছি? নাম্বার অফ সাইকেল। মানে ধরো কোনো একটা ডিএনএ, ঠিক আছে, মানে ধরো যে এই হলো একটা ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। ফার্স্ট সাইকেলে কি হবে? এখান থেকে 2 কপি তৈরি হবে। এটা হলো ফার্স্ট সাইকেলে এখানে 2 কপি তৈরি হবে। তাহলে এখানে আমরা 2n এর জায়গায় কি বসাবো? 2n ইজিক্যাল টু 2, মানে 2 ডিএনএ তৈরি হলো ফার্স্ট সাইকেলের পর। এবার হবে সেকেন্ড সাইকেলে কি হবে? এখানে যে 2 ডিএনএ হয়েছে, এখান থেকে আবার পলিমারেজ চেন রিঅ্যাকশনের দ্বারা আরও 4টে ডিএনএ তৈরি হলো। এটা হলো সেকেন্ড।
এটা হলো সেকেন্ড পলিমারেজ চেন রিয়াকশন। ওকে, তো এখান থেকে কটা তৈরি হলো? 1 2 3 4। মানে এখানে যদি আমরা ফর্মুলাতে বসাই তাহলে সেকেন্ড রিয়াকশনের ক্ষেত্রে কী হবে? 2 টু দি পাওয়ার n এর জায়গায় সাইকেল n ইজিক্যাল টু সাইকেল নাম্বার, মানে এখানে সেকেন্ড সাইকেল হলো, তো 2 টু দি পাওয়ার 2 কত হবে তাহলে? 4। সেরম করে যদি 6টা সাইকেল হয় সেখানে কী হবে? 2 টু দি পাওয়ার 6 ইজিক্যাল টু 64। এই শর্ট কোশ্চেনগুলো এক্সামে এসে থাকে, তো এগুলো খুব ভালো করে দেখে রাখবে যে 8টা সাইকেলের পর কটা ডিএনএ রেপ্লিকেশনের মানে পর কটা ডিএনএ তৈরি হলো। তো প্রত্যেকটা সাইকেলের পর কত সংখ্যক ডিএনএ তৈরি হলো সেটা ক্যালকুলেশন আমরা কিভাবে করব? 2 টু দি পাওয়ার n দিয়ে, n ইজিক্যাল টু নাম্বার অফ সাইকেল। যদি এখানে 8টা ডিএনএ রেপ্লিকেশন, মানে যদি ডিএনএ রেপ্লিকেশন 8টা হয়, যদি সাইকেলটা 8 বার হয়, তাহলে সেখানে কত সংখ্যক ডিএনএ তৈরি হবে? এটা তোমরা ক্যালকুলেশন করবে। ওকে, এইবার বলি এই ডিএনএর যে সাইকেলটা হলো পলিমারেজ চেন রিয়াকশনের ক্ষেত্রে, এটাকে কি গ্রোথ বলা হয়? যে একটার পর একটা, প্রথমে একটা ডিএনএ ছিল, সেখান থেকে 2টো ডিএনএ তৈরি হলো, তারপর সেখান থেকে আরও দুটো করে 4টে ডিএনএ তৈরি হলো, এটাকে কি গ্রোথ বলা হবে? এটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলা হয়। এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা কোথায় দেখতে পাই? ব্যাকটেরিয়ার লগ ফেজের ক্ষেত্রে। ব্যাকটেরিয়াল লগ ফেজের ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখতে পাই। এই ডিএনএ রেপ্লিকেশনটাকে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ বলতে পারি। এই যে একটা ডিএনএ থেকে মাল্টিপল নাম্বারস অফ ডিএনএ তৈরি হচ্ছে, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ বলতে পারি। এবার আমরা দেখব কি পিসিআরের প্রিন্সিপাল। পিসিআরের প্রিন্সিপাল কি? আমি খুব শর্টলি লিখেছি খুব সহজভাবে বোঝার জন্য। ফার্স্ট হলো নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন, আর সেকেন্ড হলো নিউক্লিক অ্যাসিড রেপ্লিকেশন। এইবার কথাটা হলো যে দুটোই নিউক্লিক অ্যাসিড হচ্ছে, বাট হাইব্রিডাইজেশন কথাটার অর্থ কী আর রেপ্লিকেশন কথাটার অর্থ কী? রেপ্লিকেশন কথাটার অর্থ আমি প্রথমে এখানে পড়ে গিয়েছিলাম পিসিআরে, যে ইটস আ ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। আমি প্রথমেই বলেছি রেপ্লিকেশন বা অ্যাম্প্লিফিকেশন দুটোর অর্থ সেম, মানে কপিজ তৈরি করা। একটা ডিএনএ আছে, সেখান থেকে তার মাল্টিপল নাম্বার অফ কপিজ তৈরি করা, সেটাকে আমরা কি বলবো? রেপ্লিকেশন। এবার হলো ব্যাপারটা হাইব্রিডাইজেশন কাকে বলে? আমরা খুব যদি সহজ করে বলি, আমরা পড়েছি আগেও, ধরো একটা প্রজাতির গাছ রয়েছে, তার সাথে আমরা অন্য একটা প্রজাতির গাছকে ক্রস করালাম, সেখান থেকে কি তৈরি হবে? নতুন একটা প্রজাতির গাছ তৈরি হলো, তাকে আমরা কি বলবো? হাইব্রিডাইজেশন। অর্থাৎ একটা নিউক্লিক অ্যাসিড, তার সাথে অন্য একটা কিছু যোগ করলাম, অন্য নতুন কোনো একটা কিছু যোগ হলো, সেখান থেকে কি তৈরি হবে? নিউ একটা যে মলিকিউলস বা নতুন একটা কিছু যে তৈরি হলো, সেটাকে আমরা কি বলবো? হাইব্রিডাইজেশন। তাহলে রেপ্লিকেশন আর হাইব্রিডাইজেশনের মধ্যে পার্থক্য বা এ দুটোর মানে বোঝা গেল। হাইব্রিডাইজেশন মানে দুটো প্রজাতি বা দুটো জিনিস মিক্স আপ হয়ে একটা নতুন নিউ কিছু তৈরি করলো, সেটা হলো হাইব্রিডাইজেশন। আর রেপ্লিকেশন কথাটার অর্থ হলো একটা কিছু রয়েছে, একটা মলিকিউলস আছে, সেখান থেকে নাম্বার অফ মাল্টিপলস কপিজ তৈরি হওয়া, সেটাকে আমরা কি বলছি? রেপ্লিকেশন। পিসিআর পড়ার আগে আমাদের কি জানতে হবে? পিসিআর পড়ার আগে যে ডিএনএ রেপ্লিকেশনটা কি, ডিএনএ রেপ্লিকেশনটা আগে আমরা ভালো করে বুঝলে তবেই আমরা পিসিআরটা ভালো করে বুঝতে পারবো। বাট তার আগে আমাদের একটা থিওরি পড়তে হবে, জানতে হবে, মানে এর আগে দরকার আমাদের কি, সেটা হলো সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা আমরা সবাই পড়েছি আগেও, যেটা ইউক্যারিওটিক সেলের মধ্যে হয়। তো সেন্ট্রাল ডগমার থিওরিটা আমাদের পড়তে হবে। এবার বলি সেন্ট্রাল ডগমাটা কি। সেন্ট্রাল ডগমা কি হয় সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে?
সেন্ট্রাল ডগমায় একটা ডিএনএ থাকে সেলের মধ্যে, সেলের নিউক্লিয়াসের ডিএনএ রয়েছে, ঠিক আছে। ডিএনএ তার রেপ্লিকেশন পদ্ধতির দ্বারা তার সেকেন্ড কপি নিজে নিজেই তৈরি করে। সেলের নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা রইল সেটা রেপ্লিকেশন পদ্ধতির দ্বারা নিজে নিজেই তার একটা সেকেন্ড কপি তৈরি করে ফেলে। এরপর কি করবে, এটা ট্রান্সক্রিপশন পদ্ধতির সাহায্যে HNRNA তৈরি করে। HNRNA ফুল ফর্ম কি? HNRNA ফুল ফর্ম হলো হেটারোনিউক্লিয়ার আরএনএ। এটা mRNA ইম্যাচিওর ফর্ম। mRNA বলতে মেসেঞ্জার আরএনএ। আমরা সবাই জানি ডিএনএ আমাদের জেনেটিক্স বহন করে। ডিএনএর মধ্যে যে ইনফরমেশনটা আছে, ইনফরমেশনটা ট্রান্সক্রিপশন পদ্ধতির দ্বারা HNRNAর কাছে যায়, এটা ইম্যাচিওর অবস্থা। এরপর HNRNA থেকে mRNA তৈরি হয়। এরপর ডিএনএর যে মেসেজটা ওটা কোথায় চলে যায়? mRNAর কাছে। এরপর কি হয়? এরপর হয় ট্রান্সলেশন পদ্ধতি হয়। এর দ্বারা পলিপেপটাইড চেন তৈরি হয় এবং পলিপেপটাইড চেনগুলোই পরবর্তীকালে প্রোটিন চেন তৈরি করে। তো বোঝা গেল মূলত সেন্ট্রাল ডগমা একটা ডিএনএর মধ্যে যে ইনফরমেশন আছে সেটাকে মানে পৌঁছে দিচ্ছে, বার্তাবাহক হিসেবে কাজ করছে। কোন পদ্ধতির দ্বারা? 3টে পদ্ধতির দ্বারা, মূলত রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। তো বোঝা গেল সেন্ট্রাল ডগমা হলো এই মূল থিসিস।